হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজকের পর্বে তোমাদের দশম শ্রেণীর সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল বই থেকে বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আজকের প্রশ্ন 5 নম্বর, বিভিন্ন প্রকার হিমবাহ শ্রেণীবিভাগ করো। এর উত্তরে হিমবাহ শ্রেণীবিভাগগুলো পয়েন্ট দেবে, লিখবে অবস্থানের উপর ভিত্তি করে হিমবাহ বিশারদ অ্যালম্যান হিমবাহকে 3টি ভাগে ভাগ করেছেন, যথা 1 মহাদেশীয় হিমবাহ, 2 পার্বত্য বা উপত্যকা হিমবাহ, 3 পাদদেশীয় হিমবাহ। 1 নম্বর পয়েন্ট দেবে মহাদেশীয় হিমবাহ বলে, লিখবে উচ্চ অক্ষাংশে বিশালাকার ও গভীর বরফের স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে। উদাহরণ, বর্তমানে আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড প্রভৃতি অঞ্চলে এই হিমবাহ দেখা যায়। আন্টার্কটিকার লাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। এর সঙ্গে ছবিটাও দিয়ে দেবে। নেক্সট 2 নম্বর, পার্বত্য বা উপত্যকা হিমবাহ পয়েন্ট দেবে, লিখবে উচ্চ পর্বত বা পর্বত উপত্যকায় দীর্ঘকাল ধরে স্তূপাকারে তুষার জমে বরফে পরিণত হলে এবং তা অভিকর্ষের টানে নেমে এলে তাকে পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলে। উদাহরণ, আলাস্কার হুবার্ট পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ। ভারতের সিয়াচেন, বল্টারো, জেমু, গঙ্গোত্রী ইত্যাদি বিখ্যাত উপত্যকা হিমবাহ। এই চিত্রটা তোমরা এঁকে নেবে। এখানে শেষ পয়েন্ট দেবে পাদদেশীয় হিমবাহ বলে, লিখবে উচ্চ অক্ষাংশে পর্বতের পাদদেশে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলে উপত্যকার হিমবাহ নেমে এসে না গলে অবস্থান করে, একে পাদদেশীয় হিমবাহ বলে। উদাহরণ, উচ্চ অক্ষাংশে প্রায় সমুদ্র তল বরাবর পাদদেশীয় হিমবাহ অবস্থান করে। আলাস্কার মালাস্পিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। পরে 6 নম্বর প্রশ্ন দেখো, হিমবাহের ক্ষয়জাত 3টি ভূমিরূপের সচিত্র ব্যাখ্যা দাও। এর উত্তর লিখবে হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ হল 1 সার্ক বা কড়ি, 2 অ্যারেট বা এরিটি ও 3 পিরামিড চূড়া। 1 নম্বর, সার্ক বা কড়ি বলে পয়েন্ট দেবে, লিখবে উপত্যকা হিমবাহের উৎস ক্ষেত্রে ক্ষয়কাজের ফলে সার্কের সৃষ্টি হয়। কোনো হিমবাহ যখন পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন প্রধানত উৎপাটন প্রক্রিয়ার মাধ্যমে পর্বতের শিলার সঙ্গে হিমবাহের ঘর্ষণের ফলে হিমবাহ উপত্যকার পিছনের দেওয়ালটি ক্ষয় পেয়ে খুব খাড়া হয়। পরবর্তী অংশ বা তলদেশের ভূমি একটি অর্ধবৃত্তাকার গর্তের মতো আকৃতিপ্রাপ্ত হয় এবং সামনের অংশটি কম ক্ষয়কাজের জন্য চৌকাঠের মতো উঁচু হয়ে রয়ে যায়। এর ফলে পুরো উপত্যকাটিকে দেখতে হয় অনেকটা হাতল ছাড়া ডেক চেয়ারের মতো। এই রকম আকৃতিবিশিষ্ট উপত্যকাকে ফরাসি ভাষায় সার্ক এবং ইংরাজিতে কড়ি বলে। এই ছবিটা তোমরা এঁকে নেবে। নেক্সট পয়েন্ট দেবে অ্যারেট বা এরিটি বলে, লিখবে উপত্যকা হিমবাহের অত্যধিক চাপ ও ঘর্ষণের ফলে উপত্যকার অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে গর্তের সৃষ্টি হলে একে দেখতে অনেকটা হাতল ছাড়া ডেক চেয়ারের মতো। এই রকম গর্তকে সার্ক বা কড়ি বলে। হিমবাহের ক্ষয়কাজের ফলে কোনো পর্বতের দুপাশে দুটো সার্ক সৃষ্টি হলে দুটো সার্কের একই সঙ্গে আয়তন বৃদ্ধির ফলে মধ্যবর্তী পর্বত প্রাচীরের প্রস্থ ক্রমাগত কমে আসে এবং সার্ক দুটো মধ্যবর্তী খাড়া ও উঁচু পর্বত প্রাচীরটি ক্ষয়প্রাপ্ত ও সংকীর্ণ হয়ে শিরার আকারে অবস্থান করে। এই সমস্ত ক্ষয়প্রাপ্ত ও সংকীর্ণ পর্বতশিরাকে অ্যারেট বা এরিটি বলে। এই চিত্রটা তোমরা এঁকে নেবে। এখানে 3 নম্বর পয়েন্ট দেবে পিরামিড চূড়া বলে, লিখবে একটি পাহাড়ের বিভিন্ন দিকে 3-4টি সার্ক সৃষ্টি হলে এর মধ্যবর্তী খাড়া পর্বত চূড়াটিকে পিরামিডের মতো দেখায়। পিরামিডের মতো আকৃতিবিশিষ্ট এই ধরনের পর্বত চূড়া পিরামিড চূড়া বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায় আল্পস পর্বতের মাটারহর্ন এবং
গঙ্গোত্রীর কাছে অবস্থিত হিমালয় পর্বতের কণ্ঠ ও শিবালিঙ্গ শৃঙ্গ দুটো পিরামিড চূড়ার উল্লেখযোগ্য উদাহরণ। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, চিত্রসহ হিমবাহ ও জলধারা গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এর উত্তর লিখবে, হিমরেখার নিচে হিমবাহ গলে অসংখ্য জলধারার সৃষ্টি করে। এই সকল জলধারা হিমবাহ বাহিত পদার্থগুলিকে বহুদূর পর্যন্ত নিয়ে গিয়ে সঞ্চয় ঘটায়। এই সঞ্চয়কে একত্রে হিমবাহ জলধারার মিলিত সঞ্চয় বলে। এর ফলে গঠিত ভূমিরূপগুলি হলো, 1 নম্বর পয়েন্ট দেবে বহির্বিধৌত সমভূমি। লিখবে, হিমবাহের সামনের দিকে এবং হিমবাহের প্রান্ত গাবরেখার শেষ প্রান্তে যেখানে হিমবাহ গলে নদীর সৃষ্টি হয়, সেখানে হিমবাহের বরফ গলা জলের মাধ্যমে বহন করে নিয়ে আসা নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়ে যে বিস্তীর্ণ সমভূমি গঠন করে তাকে বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াশ সমভূমি বলে। অনেক সময় আউটওয়াশ সমভূমির মধ্যে হিমবাহ গলা জল জমে গরুর খুরের মতো আকৃতি বিশিষ্ট যে হ্রদের সৃষ্টি হয় তাকে গোখুর হ্রদ বলে। পরে 2 নম্বর পয়েন্ট দেবে ড্রামলিন। লিখবে, হিমবাহবাহিত বিভিন্ন আকারের প্রস্তরখণ্ড, নুড়ি, বালি, কাদা পর্বতের পাদদেশে নিম্নভূমিতে একসঙ্গে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা ডিম আকৃতির যে টিলা ইতস্তত ছড়িয়ে থাকে তাকে ড্রামলিন বলে। হিমবাহের প্রবাহের সঙ্গে সমান্তরালে গড়ে ওঠায় এর আকৃতি কিছুটা লম্বাটে, প্রতিবাদ অংশ খাড়া, অমসৃণ ও অনুবাদ দিক মৃদু, ঢালু ও মসৃণ হয়। উদাহরণ হিসেবে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল, উত্তর ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড প্রভৃতি স্থানে বহু ড্রামলিন দেখা যায়। তোমরা এই ছবিটা এঁকে নেবে এখানে। পরে 3 নম্বর পয়েন্ট দেবে কেম। লিখবে, অনেক সময় পার্বত্য হিমবাহের শেষ প্রান্তে হিমবাহ যেখানে গলতে শুরু করে সেখানে কাদা, বালি, কাঁকর ইত্যাদি স্তূপাকারে সঞ্চিত হয়ে তিনকোনা বদ্বীপের মতো যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে কেম বলে। এগুলি উপত্যকার পার্শ্বদেশের সঙ্গে মিশে ধাপ তৈরি করে। উদাহরণ, স্কটল্যান্ডের লাম্বারমুয়ার উপত্যকায় কেম দেখা যায়। তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে। পরে 4 নম্বর দেখো এসকার্ট বলে পয়েন্ট দেবে। লিখবে, হিমবাহবাহিত বিভিন্ন আকারের প্রস্তরখণ্ড পর্বতের পাদদেশে নিম্নভূমিতে একসঙ্গে সঞ্চিত হয়ে দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরার মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে এসকার বলে। এটি 10 থেকে 30 মিটার উঁচু এবং 100 মিটার থেকে কয়েক শত কিলোমিটার দীর্ঘ হয়। উদাহরণ, ফিনল্যান্ড ও আয়ারল্যান্ডে এসকার দেখা যায়। তোমরা এখানে এই ছবিটি এঁকে নেবে। পরে 5 নম্বরে পয়েন্ট দেবে কেটল। লিখবে, আউটওয়াশ সমভূমিতে নানা রকম অবক্ষেপণের মধ্যে চাপা পড়া বিরাট বরফের চাঁই কালক্রমে গলে গলে অনেক সময় বেশ বড় আকারে গর্ত সৃষ্টি হয়। এই সব গর্তগুলোকে কেটল বলে। কেটল নামে এই সব গর্তগুলো জলপূর্ণ হয়ে যে হ্রদ সৃষ্টি করে তাকে ক্রেটল হ্রদ বলে। উদাহরণ, ইউরোপ মহাদেশের স্কটল্যান্ডের ওর্কনে দ্বীপে কেটল দেখা যায়। তোমরা এখানে এই ছবিটি এঁকে নেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।